আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি এবং আপনাদের আলোচনা শুনেও আমি আসলে অত্যন্ত দুঃখিত হয়েছি। চিনি দিয়ে গুলিয়ে দিলে বাঙালি কি সুন্দর করে বিষও যে গিলতে পারে, এমনকি শিক্ষিত মানুষরাও। আপনাদের আলোচনার শুরুটা দেখে আমার সেটা মনে হলো। আমি একটু জানতে চাই আপনাদের কাছে, এত ভালো লেগেছে এই বক্তব্য, উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি জানেন, আমি তো সাংবাদিক নই। আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন, একজন চিহ্নিত রাজাকারের পুত্র। তার বয়স তিনি নিজেই বলেছেন 70 ঊর্ধ্ব, অর্থাৎ তিনি 71-এর সময় বিশোর্ধ্ব একজন মানুষ ছিলেন, অথচ তিনি যুদ্ধে যান নাই। আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে যান তো নাই, তিনি একজন রাজাকার পুত্র, এই মির্জা ফখরুল। তার বাবা যেই 37,000 যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালাল আইনে বঙ্গবন্ধুর সময়, তাদের একজন। এমনকি সাধারণ ক্ষমার পরে যে 26,000 ক্ষমা পাওয়ার পরেও যে 11,000 বন্দী ছিল, তাদের একজন ছিল এই চখা রাজাকার, অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিএনপি নেতা মির্জা ফখরুল এবং রুহুল কবির রিজভী রাজাকারদের পরিবারের ছিলেন। তার বাবারা ছিল রাজাকার, আর রাজাকারদের ছেলেরা রাজনীতিতে এসে তারা আবার উল্টো জামাত ইসলাম সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে, তাদেরকে রাজাকার ট্যাগ দেয়। আসলে মূলত রাজাকার কেটা সেটা আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। 71 টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছে এই মহিলাটির নাম পরিচয় আমি জানি না, তবে সেই ভিডিওটি আমাদের কাছে আছে, অবশ্যই আপনারা দেখবেন। সেখানে তিনি স্পষ্ট তুলে ধরেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীর এরা হচ্ছে রাজাকারদের পরিবারের সন্তান। সেটা বিস্তারিত আমি না বলে আজকের ভিডিওতে আপনারা শুনে নেবেন। আসুন আমরা বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করবেন। আপনাদের মন্তব্য থাকলে ভিডিওর দেখার মাঝে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন আমরা বিস্তারিত ভিডিওতে আসি। আমি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি এবং আপনাদের আলোচনা শুনেও আমি আসলে অত্যন্ত দুঃখিত হয়েছি। চিনি দিয়ে গুলিয়ে দিলে বাঙালি কি সুন্দর করে বিষও যে গিলতে পারে, এমনকি শিক্ষিত মানুষরাও। আপনাদের আলোচনার শুরুটা দেখে আমার সেটা মনে হলো। আমি একটু জানতে চাই আপনাদের কাছে, এত ভালো লেগেছে এই বক্তব্য, উনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন? আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি জানেন, আমি তো সাংবাদিক নই। আমি যতটুকু জানি যে তিনি হচ্ছেন মির্জা রুহুল আমিন, একজন চিহ্নিত রাজাকারের পুত্র। তার বয়স তিনি নিজেই বলেছেন 70 ঊর্ধ্ব, অর্থাৎ তিনি 71-এর সময় বিশোর্ধ্ব একজন মানুষ ছিলেন, অথচ তিনি যুদ্ধে যান নাই। আমি যতটুকু জানি যে তিনি যুদ্ধে যান তো নাই, তিনি একজন রাজাকার পুত্র, এই মির্জা ফখরুল। তার বাবা যেই 37,000 যুদ্ধের অপরাধী রাজাকার জেলে গিয়েছিল দালাল আইনে বঙ্গবন্ধুর সময়, তাদের একজন। এমনকি সাধারণ ক্ষমার পরে যে 26,000 ক্ষমা পাওয়ার পরেও যে 11,000 বন্দী ছিল, তাদের একজন ছিল এই চখা রাজাকার, অর্থাৎ মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন। তিনি ক্লেম করছেন তারা যুদ্ধে গেছিলেন। তিনি যুদ্ধে গেছিলেন, কোন সেক্টরে যুদ্ধে গেছিলেন? এত বড় একটা ব্লেটেন্ট লাই আপনাদের মুখের উপর তিনি বললেন। আপনারা ভিডিওটার গঠন দেখছেন, গঠন কৌশল দেখছেন, আপনাদের খুব ভালো লেগেছে, মার্জিত ভাষায় বলেছে, আপনারা সব দেখছেন, কিন্তু মিথ্যাচারটা দেখছেন না। যেই মশালের আলোর কথা বলছে, সেই মশালের আলো চখা রাজাকারের মতো রাজাকাররা আমাদের বাবাদেরকে হত্যা করে নিভিয়ে দিতে চেয়েছিল। মশালের আলোটা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু 4 নেতা এবং তাদের ফলোয়ার, আমাদের বাবারা, মুক্তিযোদ্ধারা, শহীদরা, বীরাঙ্গনারা। তাদের এই মশালের আলো এখন দাবিদার হবে চখা রাজাকারের ছেলে, আর আপনারা বসে বসে সুশীল আলোচনা করবেন। আমি অত্যন্ত দুঃখিত রূপে, আমি আসলে এত বড় একটা জিনিস সুন্দরভাবে বলা হয়েছে, সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু সেটা তো মিথ্যাচার। আগে সেটা নিয়ে কথা বলুন, আগে বলুন যে এটা একটা হচ্ছে সরৈব মিথ্যাচার, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন না। তিনি কিন্তু পাকিস্তান, দেখেন সমস্ত কিছু কিন্তু ঠিক আছে লাইন মোতাবেক, পাকিস্তান নামটা কিন্তু তিনি উচ্চারণ করেননি, পাঞ্জাবি বলেছেন। এবং তরুণদের মধ্যে এই জিনিসটাই তো বারবার আমরা শহীদ সন্তানরা এবং অ্যাক্টিভিস্টরা বলি আপনাদেরকে, যে আমরা এই যে ধমনীতে আস্তে করে বিষ ঢুকিয়ে দেয়া, এই জিনিসটাই তো আমরা চাই না। তরুণদেরকে তারা আপনার ভোট আপনি দেবেন, হ্যান ত্যান বলে কত বড় একটা মিথ্যা জিনিস গিরিয়ে দিচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ করেছিল। তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল। হতে পারে এটি অসতর্কতা নাকি নুজাত চৌধুরী? না, এটা একটা রিটেন স্ক্রিপ্ট। আমিও মিডিয়ায় কাজ করি কিছু, আপনি তো মিডিয়ার কাজই করেন রূপা। এটা একেবারে স্বতঃস্ফূর্ত বক্তৃতা না, এটা একটা রিটেন স্ক্রিপ্ট। আর তাও যদি হয়, উনি চখা রাজাকারের ছেলে, উনি নিজের মনের ভিতরে অন্তরে জানেন উনি কি জিনিস। উনি যখন বলছেন উনি জানেন না যে উনি যুদ্ধ করেন নাই। আর আপনার বিজ্ঞ আলোচক যারা আলোচনা করছেন, আমি তাদের কাছেও জানতে চাই যে ওনারা কি জানেন মির্জা ফখরুল কত নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা? কিন্তু ডক্টর নুজাত কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছেন যে তার বাবা পরিচয় কি করেছিলেন তার সাথে। আমি এই বিরতির সময় কয়েকটা ফোন পেয়েছি, বাড়ি যাদের ঠাকুরগা, তারা নিশ্চয়তা দিয়ে বলছেন, কারণ আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে তার এলাকার মানুষ তো জানবেই, এবং 71-এ যুদ্ধে ছিলেন বা বেঁচে ছিলেন এরকম অনেক মানুষ, অনেক গল্প গুজব তারা জানে। ফলে মির্জা ফখরুল যে এলাকার মানুষ, সেই এলাকার মানুষ যখন ফোন করে বলে যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তার বাবা রাজাকার ছিলেন এবং তার বাবার সাথে তিনি সেই কাজই করেছেন, তখন এলাকাবাসীর
তথ্যটাও বিবেচনা নেওয়ার ব্যাপার আছে। আর নিশ্চয়ই ডক্টর নুসরাত যেটা দাবি করেছেন, হাওয়া থেকে এনে যদি তিনি বলতেন, তিনি দিন ক্ষণ তথ্য সবকিছু মিলিয়ে বলছেন, তিনি একজন শহীদ বুদ্ধিজীবী মেয়ে হিসাবে এসব তথ্য ওনার বেশি জানার কথা। আমরা জানতাম না বা আমরা এই প্রসঙ্গটা আনি নাই, সেজন্য আমি দুঃখিত। কিন্তু এই তথ্যটা যদি সত্য হয়ে থাকে যে তিনি একজন মুক্তিযোদ্ধা না, তার বাপ যাই হোক না কেন, তিনি যখন মুক্তিযোদ্ধা নিজেকে দাবি করেন, এটা তো নিশ্চয়ই অপরাধ। আপনার প্রশ্ন, এবং নিশ্চয়ই এই প্রজন্মের যারা আমরা মুক্তিযুদ্ধের কথা শুনি তাদের কাছে অন্যতম একটি রেফারেন্স হিসেবে আমরা যে কয়টি পরিবারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি তার মধ্যে নুজাত চৌধুরী একটি। নুজাত চৌধুরী, যেটি কয়েকটি প্রসঙ্গ তুলেছেন আব্দুল সালাম, একটি হচ্ছে যে মির্জা ফখরুল ভারতে সীমান্তের ওপারে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, তারপর তিনি দেশে ফিরে এসেছেন এবং তার বাবার কর্মকাণ্ড এবং তার কর্মকাণ্ড তো নাই মিলতে পারে। আমি আসলে চোখা রাজাকারের কথাটা জানি, এটা কিন্তু সর্বজন বিদিত, এটা কিন্তু জাতীয় সংসদেও আলোচিত হয়েছিল। রাষ্ট্রপতির ভাষণের উপর যখন আলোচনা হচ্ছিল ফেব্রুয়ারি মাসে, দিনাজপুর 2-এর যিনি সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু এটা সংসদে বলেছেন। এখন সংসদে যদি একজন সাংসদ ভুল তথ্য উপস্থাপন করে থাকেন তাহলে তো এটা আমার মনে হয় না। সুতরাং আর চোখা রাজাকারের ব্যাপারটা কিন্তু সর্বজন বিদিত। আপনি 701 নাম্বার তার সিরিয়াল ছিল, তিনি জেলে ছিলেন, এগুলো কিন্তু এখন অস্বীকার করবার কোনো, এগুলো তো সত্য আসলে। এখন মির্জা ফখরুল ট্রেনিং নিয়েছিলেন, যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। আমি সত্যি অবাক হচ্ছি, আমি এই সংবাদ জীবনে কোনোদিন কারো কাছে শুনি নাই। আমি নিশ্চিতভাবে এই অনুষ্ঠানের পরে আমার পরিচিত অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদের কাছ থেকে আমি নিশ্চয়ই খোঁজ নিব। বিশেষ করে নিশ্চয়ই আমি ঠাকুরগাঁয়ে তার যেখানে মুক্তিযোদ্ধারা আছেন, আমাদের নির্মূল কমিটির প্ল্যাটফর্ম থেকে, প্রজন্ম প্ল্যাটফর্ম থেকে অনেক মুক্তিযোদ্ধার সাথে কাজ করা হয়, নিশ্চিতভাবে আমি তাদের কাছে জানবো। কিন্তু আমি কখনো শুনিনি যে তিনি মুক্তিযোদ্ধা। আমাদের সাথে একজন টেলিফোনে, যিনি বিরতির সময় টেলিফোন করেছেন, আবু নাইম তার নাম বলেছেন। আমি জানি না তিনি টেলিফোনে যদি থাকেন, টেলিফোনে আবু নাইম, প্রথমেই নিশ্চিত হতে চাই আপনার পরিচয়, যে আপনি ঠাকুরগাঁয়ের মানুষ, কারণ এখন এই পরিচয়টিও নিশ্চিত হওয়া জরুরি। এবং দ্বিতীয়ত, আপনার কাছে ইতিহাসের কি তথ্য জানা আছে আবু নাইম, এবং সম্ভব হলে আপনার পেশার কথাও যদি আমাদের বলেন। শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে ইতিহাসের কি তথ্য আছে এবং ঠাকুরগাঁয়ের কোথায় আপনার বাড়ি, কি পেশা আপনার, যদি বিস্তারিত তথ্য দিতে অসুবিধা না থাকে নিজের পরিচয়টি দিয়ে আপনি উত্তর দিবেন। আচ্ছা, ফারজানা রূপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সশ্রদ্ধ সালাম জানাই ডক্টর নুজহাতকে, এবং আমার সুযোগ থাকলে আমি ওনাকে হয়তো আরেকটা আমার কৃতজ্ঞতা প্রকাশ করতাম, ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন স্বাধীনতার পক্ষে। আমার পরিচয়, আমি আবু নাইম, আমি মির্জা ফখরুলের বাড়ির প্রতিবেশী। আরেকটু বিস্তারিত পরিচয় আমি এই মুহূর্তে দেব না, তবে দেব সালাম সাহেব যদি চান। আমি ওনার এলাকার ভোটার এখন ঢাকায়, এবং আমি আশা করব, সালাম সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি তো আশা করবো আমার ভোটটাও আপনার প্রয়োজন, অথবা আপনি আমাকে ট্রেডমার্ক করবেন কিনা জানি না, কিন্তু আমি আজকেও আমি বলেছি যে আমাদের এলাকায় অন্তত একজন ভালো মানুষ, বিএনপি ঐক্যফ্রন্টের একটা ভালো ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি। ওনার কথাবার্তা বেশ গুছানো, ভদ্রচিত, অ্যাগ্রেসিভ না। তা আমি আপনাকে বলি, আপনি একটু আগে সালাম সাহেব বলেছেন যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি ঢাকায়, আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি চাইলে আমার বিস্তারিত পরিচয় আরো দিব, সালাম সাহেবকে দরকার হলে আমার বায়োডাটা দিয়ে দিতে পারবো আপনাদেরকে সহ, আমি সেই সাহস রাখি। তো সালাম সাহেবকে আমি দয়া করে বলি যে আপনি কিছুক্ষণ আগে একবার বলেছেন যে আমার এই বিষয়ে তথ্য জানা নেই, কিন্তু আপনি আবার জানা নেই সেই বিষয়ে আপনি আবার চ্যালেঞ্জ করছেন যে এটা বানোয়াট। আপনি কি ঠাকুরগাঁও আপনার বাড়ি? আপনার বাড়ি কি আশেপাশে? আপনি এত নিশ্চিত ভাবে বলেন কিভাবে? আপনি তো আমাদেরকে অশ্রদ্ধা করছেন, আমাদেরকে তো মিথ্যাবাদী বানাচ্ছেন। জাতীয় নেতা সম্পর্কে আলোচনা করা যাবে না, তাহলে জাতীয় নেতা ওই বিষয়টি কেন আনেন? উনি কেন আনলেন? উনি কেন বললেন উনি মুক্তিযুদ্ধ করেছেন? কিন্তু আবু নাইম, উনি যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা না, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই তথ্য হচ্ছে যে কোনো দিনও উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। উনার বাবা মুসলিম লীগ করতেন, ওনারা স্বাধীনতার পক্ষে ছিলেন না, এবং মুক্তিযুদ্ধের পরে ওনার বাবাকে মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁ চৌরাস্তায় তাকে ধরে প্রায় মেরে ফেলার একটা অবস্থানে চলে গিয়েছিল। তখন উনি ওখানে ক্ষমা চেয়ে বলেছিলেন যে আমাকে বাবারা মাফ করে দাও, আমি আর কোনোদিন রাজনীতি করব না। কিন্তু পরবর্তীতে উনি শুধু রাজনীতি করেননি, উনি একবার জাতীয় পার্টি করেছেন, একবার বিএনপিও করেছেন, যেটা সালাম সাহেবও নাকি করেছেন। আগে জাতীয় পার্টি করেছেন, এখন ওনারা বিএনপির এত প্রেমিক হয়ে গেছেন যে ওনাদের তো আসলে কোনো দলের তো কোনো ঠিক নাই। কিন্তু মির্জা ফখরুল কোথায় ছিলেন? তিনি ভারতে গিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন এবং তারপর নিশ্চয়ই ফিরে এসে যুদ্ধ করেছেন, সালাম সাহেবের দাবি। না না না, এটা সালাম সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে দয়া করে আপনি বলেন কবে কোথায় আপনার সাথে বাহাস করতে হবে, কি সাক্ষী প্রমাণ চান, আপনি কতগুলো চান, আমি দেব। যদি না দিতে পারি সেদিন আপনারা দিয়ে বিচার করবেন আমাকে মিথ্যা বলার অপরাধে, আমি সেই বিচার মাথা পেতে দিই। বিচার কোথায় ছিলেন এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সে সময় ওনারা ঠাকুরগাঁয়ে ছিলেন না, এটুকু জানি, কোথাও পালিয়েছিলেন। যেহেতু ওনারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন, আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে উনি কোথায় ছিলেন, তবে ওনারা মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধের পক্ষে ওনারা ছিলেন না।
ঠাকুরগাঁয়ের নিশ্চয়ই অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার, গল্প শোনার সুযোগ হয়েছে আপনার। নিজেকে প্রগতিশীল বলেই মনে হচ্ছে আপনাকে। সেই জায়গায় কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তার কোনো ভাইয়ের নাম শুনেছেন কিনা? না, কখনোই না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এবং এখনো ঠাকুরগাঁয়ে অনেক অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা আছেন, অনেক সিনিয়র মানুষ আছেন, বহু মানুষ। উনি চাইলে, বললাম তো, সালাম সাহেব যেভাবে চান বা যেই চান। ধন্যবাদ আবু নাঈম আমাদের সাথে যুক্ত হবার জন্য। নাজমুল সাহেব, এই মুহূর্তে মির্জা ফখরুলের এই ভিডিও প্রাসঙ্গিক আলোচনা কি না, নাকি আসলে 100 বার প্রাসঙ্গিক আলোচনা? বিকজ এখন নির্বাচনের সময়, তিনি একটি বড় দলের মহাসচিব, এবং আমি জনাব আব্দুল সালামের সাথে একমত। জনাব মির্জা ফখরুল ইসলামের যে ইমেজ, ভাবমূর্তি, অবস্থান, জাতীয় নেতা সব ঠিক আছে, কিন্তু কোন একজন জাতীয় নেতার অপরাধ বা কোন একজন জাতীয় নেতার ভুল তথ্য দেওয়া বা কোন একজন জাতীয় নেতার সমালোচনা করা যাবে না নির্বাচনের সময়, নষ্ট হবে, এগুলো বাহুল্য কথা। আপনি দেখেন, এই যে 2016 সালে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট এখন, তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন, তার বিরুদ্ধে কি না বের হয়েছে গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে এবং প্রচারণায়, তার যত রকমের সারা জীবনের অপকর্ম, অপরাধ সবই কিন্তু এসেছে। কারণ যাকে আপনি নেতা নির্বাচন করবেন, যার হাতে আপনি দেশ শাসনের বা আইন প্রণয়নের ক্ষমতা দেবেন, তার বর্তমান অতীত সবকিছু আপনি জানবেন না। তার চেয়ে বড় কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই তথ্য নিয়ে আলোচনা বিতর্ক কখনোই হতো না যদি না তিনি এরকম একটি ভুল দাবি করতেন। যদি আমি বলছি যে মুক্তিযুদ্ধে ওনার অংশগ্রহণ নাই, কথাটা প্রবাসী সাংবাদিক ফজলুল বারী, যিনি একেবারে গ্রাম প্রান্তরে ঘুরে সারা বাংলাদেশ হেঁটে বেরিয়েছেন, মুক্তিযুদ্ধের খবর সন্ধান করেছেন, তার কথা শুনবো। তার আগে শুনতে আমাদের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ফজলুল বারী, সাংবাদিক, জনকণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করেছেন। পায়ে হেঁটে সারা দেশ ঘুরে খবর ছাপানোর জন্য, খবর লিখবার জন্য ফজলুল বারী আমাদের কাছে বেশ স্বনামধন্য একজন সাংবাদিক, এবং ফজলুল বারীর সাংবাদিকতার অভিজ্ঞতায় মুক্তিযুদ্ধ একটি বড় চ্যাপ্টার। ঠাকুরগাঁয়ের মুক্তিযুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা আপনার কাছে জানতে চাইব ফজলুল বারী, এবং কৃতজ্ঞতা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবার, আগ্রহ প্রকাশ করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আসলে অনুষ্ঠানটা শুনছিলাম। আমি পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরি, ওই সময় আমার সাবজেক্ট ছিল মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস সংগ্রহ করা। ঠাকুরগাঁয়ে আমি যখন গেলাম, ঠাকুরগাঁয়ের মুক্তিযোদ্ধারা বললেন ওই এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন মির্জা রুহুল আমিন চখামিয়া বলে একজন, এবং ইনি হচ্ছেন মির্জা ফখরুলের বাবা। ওই সময় ঘটনাটা ঘটেছি, চখামিয়া ওদের আবার সীমান্ত অঞ্চলে আত্মীয়জন আছেন। চখামিয়ারে মুক্তিযুদ্ধরা মেরে ফেলতে পারে, একজন সেপ্টেম্বর মাসের দিকে আত্মীয়জনরা চখামিয়াকে ইন্ডিয়াতে নিয়েও গেছিল। ওই সময় মির্জা ফখরুল ইন্ডিয়াতে যান। মির্জা ফখরুল কিন্তু ওই সময় ছাত্র ইউনিয়ন করতে উনি। যুদ্ধের পরে যখন তারা ফিরে আসার পরে চখামিয়াকে মুক্তিযুদ্ধের যখন ধরলো, মেরে ফেলা ছিল, ওদেরকে ক্ষমা চেয়ে উনি প্রাণ রক্ষা হয়, ওনাকে তখন জেলে নিয়ে যাওয়া হয় এবং উনি জালালাইনে, এখানে জেলে ছিলেন, এবং জালালাইনে যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছিল ওদেরকেও কিন্তু ওই তালিকাতেও উনি ছিলেন না। উনি মির্জা রুহুল আমিন চখামিয়া, মির্জা রুহুল আমিন চখামিয়া মুক্তি পেলেন কখন? জিয়াউর রহমান যখন জালালাইনের আটক ব্যক্তিদের মুক্ত করে বিএনপি গঠন করেন, ওই সময় কিন্তু উনি মুক্তিকে বিএনপিতে আসেন। আরেকটা তথ্য পরিষ্কার, একটি তথ্য পরিষ্কার হতে চাই ফজলুল বারী, আপনি বললেন যে একটা সময় সেপ্টেম্বরের দিকে মির্জা ফখরুলও ভারতে গিয়েছিলেন, মার্চ থেকে সেপ্টেম্বর, এবং তারপরে তিনি প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে মুক্তিযুদ্ধ করলেন, এমন কোন তথ্য আপনার কাছে আছে কিনা? না, এমন কোন তথ্য নাই। কারণ হচ্ছে তখন এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা উনি সংগ্রহ করেন কিন্তু 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, ওই সময় কিন্তু এই সার্টিফিকেট সংগ্রহ করতেন। যখন মুক্তিযুদ্ধ দেওয়া হচ্ছিল, এলাকার কোন একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের মাধ্যমে সার্টিফাই হয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। কিন্তু মির্জা ফখরুল কিন্তু ওই সময় কোন সার্টিফাই হন নাই বলে, যখন তার দল ক্ষমতায় আসলো, ওই সুযোগে কিন্তু সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন উনি। ধন্যবাদ ফজলুল বারী। কোন প্রশ্ন আছে আপনাদের ফজলুল বারী? আপনি বলছিলেন যে উনি ছাত্র ইউনিয়ন করতেন। আমরা তো জানি যে 71 মুক্তিযুদ্ধের ছাত্র ইউনিয়নের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, নাকি বিপ্লবী ছাত্র ইউনিয়ন? আমি ওই তথ্যটা শুনেছি একজনের কাছে। বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন আমি যেহেতু ছাত্র ইউনিয়ন করতে উনি, এখন ব্যাপার হচ্ছে বাবা যেহেতু শান্তি কমিটির লোক, উনি কিন্তু ওই সময় কিন্তু যান নাই। উনি গেছেন সেপ্টেম্বরে, বাবার সাথে ইন্ডিয়াতে গিয়েছিলেন। আত্মীয় স্বজনরা মুক্তিযোদ্ধারা মেরে ফেলতে পারে, একজন ওনার বাবাকে নিয়ে গেছিল, ওই সময় উনি বাবার সাথে গিয়েছিলেন ইন্ডিয়াতে।
ধন্যবাদ ফজলুল বারী। পরিষ্কার, যখন যুদ্ধ বিরোধী অবস্থানের কারণে শান্তি কমিটির চেয়ারম্যান, আমি যতটুকু বুঝতে পারলাম, তাকে রক্ষা করার মির্জা জন্য তাকে রুহুল আমিনকে মানুষ মেরে ফেলতে পারে, মুক্তিযোদ্ধারা মেরে ফেলতে পারে, আক্রান্ত পরিবাররা হামলা করতে পারে, সেই ভয়ে তার পরিবার ভারতে পালিয়ে গিয়েছিল আত্মীয় স্বজনের কাছে। তখন মির্জা ফখরুলও ভারতে গিয়েছিলেন বাবার সঙ্গে। বাবার সঙ্গে, যুদ্ধ বাবাকে সাহায্য সংক্রান্ত করতে। মানে, হ্যাঁ। অন্য একটি প্রসঙ্গে আসলে আজকে আপনাকে